বেসিক কনসেপ্ট অথবা আমি বলতে পারি বেসিক টেস্ট একটু ট্রাই করো। কোয়েশ্চেনটা হচ্ছে এইটা, কোয়েশ্চেন হলো এইটা যে অ্যানাদার নেম অফ আর্টিকেল। অ্যাজ ইউজুয়াল তোমরা আর্টিকেলের অন্য কী নাম দেখেছো বা জেনেছো? তিনটি অপশান এখানে রয়েছে। নাম্বার 1 হচ্ছে ডিটারমিনার, অর্থাৎ আর্টিকেল কি ডিটারমিনার বলা যায় কি না। অপশান বিতে বলা হচ্ছে আর্টিকেলকে আমরা অ্যাজেক্টিভ বলতে পারি কি না, বা সিতে বলা হচ্ছে আর্টিকেলকে আমরা ডেমনস্ট্রেটিভ বলতে পারি কি না। জাস্ট থিঙ্ক। ওকে, সো রাইট আনসারটা নিয়ে নাও। যখন তোমরা এই ক্লাসগুলো দেখবে পরবর্তীতে, অবশ্যই এই ধরনের টেস্ট আমি যখনই দেবো সেটা পজ দিয়ে একটু থামিয়ে অবশ্যই আনসারগুলো ট্রাই করবে এবং অবশ্যই প্রতিনিয়ত কমেন্টে লিখবে। তাহলে এখানে যেটি বলা হচ্ছে আর্টিকেলের অপর আর কী নাম হতে পারে। প্রথম কথা হচ্ছে আর্টিকেলের অপর নাম হচ্ছে ডিটারমিনার। যারা জানো না একটু জেনে রাখো যে ডিটারমিনারের যে ক্যাটাগরিগুলো রয়েছে তার ভিতরে একটি ক্যাটাগরি হচ্ছে AND, রাইট? অর্থাৎ আর্টিকেলকে কিন্তু ডিটারমিনারের অন্তর্ভুক্ত করা হয়। এরপরে সামটাইমস কোনো সময়, যদিও এটা নিয়ে মতানৈক্য রয়েছে, মডার্ন গ্রামার বলছে কোনোভাবেই নয়, কিন্তু ট্রেডিশনাল গ্রামারগুলোতে এটি বলা হয় যে আর্টিকেলকে আমরা অ্যাজেক্টিভ হিসেবে তুলনা করতে পারি। কেন? বিকজ আর্টিকেল কিন্তু নাউনের আগে বসে, এ বুক, এ কাউ। সো নাউনের আগে যেহেতু বসেছে, সো ওই অ্যাঙ্গেল থেকে এটাকে অ্যাজেক্টিভ বলা যেতে পারে। যদি এটা নিয়ে মতানৈক্য রয়েছে, জাস্ট জেনে রাখো যে এমনটা সামটাইমস হতে পারে, কারণ বলা তো যায় না। অনেক সময় দেখা যাচ্ছে অপশানে শুধু অ্যাজেক্টিভই রয়েছে, আর্টিকেলের অপর নাম, তো সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাজেক্টিভ দিতে হবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে আর্টিকেলকে সামটাইমস আমরা ডেমনস্ট্রেটিভ বলতে পারি। ক্যান ইউ ইমাজিন? ব্যাপারটা কিন্তু একটু পিকুলিয়ার হতে পারে যে ডেমনস্ট্রেটিভ তো আমরা জানতাম এতদিন যে দিস, দ্যাট, দোজ, ওইগুলো। হ্যাঁ, আসলে আর্টিকেলকে আমরা ডেমনস্ট্রেটিভ বলতে পারি। এটা কেন, কীভাবে, আমি একটু পরে বলছি। এখন এখানে যেটি তাহলে দাঁড়ালো যে আর্টিকেলের অপর নাম আমরা দেখলাম 3টা, তাহলে উত্তর হচ্ছে অল। যদিও সেই অপশানটি আমি দেইনি পরীক্ষায়, আশা করি এই ধরনের কোয়েশ্চেন্স থাকলে এই অপশানটা পাবে যে অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ উপরের সবগুলো রাইট আনসার। এক্ষেত্রে তুমি এটাকে রাইট আনসার বলবে। আমি একটু গ্রিন কালার দিয়ে রাখলাম। ওকে, এখন যেটি বলছিলাম যে এই যে আমরা জানি, আমার তো মনে হয় এমন কেউ তোমরা নেই যে মোটামুটি এটা জানো না যে AN এবং D এটাকে আর্টিকেল বলা হয়, রাইট? সো এটা যে আর্টিকেল আমরা সেটা জানি, আর্টিকেল সেটা জানি। আর্টিকেলকে একেবারে খুব জোর দিয়ে অনেক সময় এটিকে বলা হয় ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ। বাট হোয়াই? কারণ হলো যেখানে যেখানে, একটু মনে রেখো, যেখানে যেখানে তোমার এই দিস অথবা দ্যাট অথবা দোজ অথবা হচ্ছে তোমার THESE দিস, যেখানে যেখানে এগুলো বসতে পারে, এই চিহ্নগুলোই তো বেসিক্যালি ডেমনস্ট্রেটিভ, রাইট? সো যেখানে যেখানে এই ডেমনস্ট্রেটিভগুলো বসতে পারে সেখানেই কিন্তু আর্টিকেল বসতে পারে, এই বিষয়ে তোমরা নিশ্চিত হয়ে যাও। এখন সেটা কনসোনেন্ট হলে বসবে, ভাওয়াল বা ভাওয়াল সাউন্ড হলে অ্যান হবে, স্পেসিফিক হলে সেখানে দা হবে। বাট এইটুকু জেনে রাখো যে দিস, দ্যাট, দিস, দোজ, এই যে ডেমনস্ট্রেটিভগুলো যেখানে বসে, তদস্থলে যদি ফিলিং ইন দ্য গ্যাপ থাকে, সেই জন্য বা সেই জায়গাগুলোতে আর্টিকেল AN দিয়ে বসতে পারে। এই জন্য আর্টিকেলকে কম্পেয়ার করা হয় ডেমনস্ট্রেটিভের সঙ্গে, রাইট? সো আমি একটু লিখে দিই, ডেমনস্ট্রেটিভের সঙ্গে, রাইট? এই জিনিসটুকু মনে রেখো। আচ্ছা, এটা একটা বেসিক ব্যাপার গেল, এইটুকু প্রারম্ভিক ব্যাপার। আমি আরেকটি টেস্ট দিই, তোমরা একটু আনসার করো এবং এটার মধ্য দিয়ে তোমাদের ভেতরে থাকা প্রবলেমগুলো বের হবে বা তোমরা কিছু শিখতে পারবে। যেমন আমি ধরো এই কোয়েশ্চেনটা দিলাম যে হি ইজ অনেস্ট। অপশানে বললাম এখানে কি এ দেবে, অপশান বিতে তুমি অ্যান দেবে। জাস্ট গেজ যে হোয়াট উইল বি দ্য রাইট আনসার। ওকে, আই নো যে তোমরা অনেকেই এই যে আনসারটা দিয়েছ, যেমন এইচ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও যদি তার উচ্চারণটা সাইলেন্ট থাকে তাহলে সেখানে তোমরা অ্যান দেওয়া শিখেছ। এম আই রাইট? তাহলে তোমরা অবশ্যই দিয়েছো হি ইজ অ্যান অনেস্ট, রাইট? কিন্তু দেখো এখানে অ্যান হবে না এবং এও হবে না, এ তো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এইচের উচ্চারণ সাইলেন্ট থাকলে সেখানে এ হয় না। আর অ্যান কেন হচ্ছে না এটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব, তোমরা অনেকে ফিল করেছিলে যেখানে অ্যান হবে। আসলে আরেকটি অপশান আমি ক্রিয়েট করি এবং সেটি হচ্ছে নান, অর্থাৎ কোনোটি হবে না, এখানে কোনো আর্টিকেল হবে না। বাট আমি যদি ব্যাপারটিকে আরেকটু সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করি, আমি যদি বলি যে হি ইজ ডট ডট অনেস্ট ম্যান অথবা বয় ইত্যাদি এটসেট্রা, এইবার কিন্তু এখানে আমি অ্যান দেব। বাট হোয়াই? আগেরটা অনেস্ট ছিল, তার আগে আর্টিকেলই বসলো না, কিন্তু পরের অনেস্টের পূর্বে আর্টিকেল বসলো। রিজনটা কি?
ফিল করো একটু। ইয়েস, যারা বুঝতে পেরেছে এটা, যে আগেরটা অ্যাজেক্টিভ ছিল কিন্তু কোনো নাউন ছিল না, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজেক্টিভের পরে একটা নাউন রয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে আর্টিকেল বসেছে। সো একটা বিষয় মাথায় প্রথমে ঢুকিয়ে রাখো যে আর্টিকেল বসবে সেখানে, একটা নাউন থাকবে যেখানে, বিকজ আর্টিকেল ইন্ডিকেটস আ নাউন। একটা নাউনকে কিন্তু আর্টিকেল ইন্ডিকেট করে, এবং সেই জন্য কিন্তু বেসিক্যালি তোমার কি বসে, এই হলো আর্টিকেল বসে। এখন এটাই ধরো তোমার চুজ দ্য কারেক্ট আনসার, চুজ দ্য কারেক্ট আনসার, কারেক্ট আনসার, ঠিক আছে। এই কোয়েশ্চেনটাই ধরো তুমি যেভাবে পেতে পারো আসন্ন পরীক্ষাতে, যে হি ইজ, একটা থাকলো এটা, বিতে ধরো থাকলো লাইক এইরকম, এইখানে থাকলো হচ্ছে যে হি ইজ অ্যান অনেস্ট, ওকে। তারপরেরটাই থাকলো ধরো যে হি ইজ এ অনেস্ট, ইত্যাদি ইত্যাদি। এখন হয়তো বা তুমি একটু খেয়াল না করে যেটা করতে পারো, চেনা জানা যে নিয়মটি জেনে এসেছো বহুত আগে, যে অ্যান মানে অনেস্ট থাকলেই সাধারণত অ্যান হয়ে যায়। সো এদিকে নজর দিয়েছো এবং সেই আনসারটাকে তুমি রাইট করেছো। সো এটি কি কোনোভাবে সম্ভব? নো, বিকজ অ্যান তুমি ঠিক আছো, তোমার জায়গা ঠিক আছে, যে তুমি কনসোনেন্টের সাউন্ড যেহেতু হচ্ছে না, দ্যাটস ওয়াই তুমি এখানে অ্যান নিয়েছো, ইটস রাইট। বাট এখানে তো কোনো নাউন নেই, তো সেই কারণেই এই আনসারটাও কিন্তু হচ্ছে রং। এই আনসারটা রং, এই আনসারটাকে রং বলছি। কিন্তু হি ইজ আ অনেস্ট ম্যান, সেটি তো হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেন নেই? কারণ এখানে নাউন রয়েছে কিন্তু অন্য ব্যবহারটা ভুল রয়েছে। কারণ এখানে যদি এন দিয়ে ফেলতাম বাক্যটা রাইট হতো। তো যাই হোক, সেদিক থেকে আমি দুইটা আনসারই রাইট রং দিয়েছি। পরীক্ষা হয়তো এরকম রং না, রাইটটাও থাকবে। জাস্ট এইটুকু শুধু ফিল করো যে এটা হলো, বা এই ধরনের কোয়েশ্চেন্স হলো বেসিক্যালি তোমার আর্টিকেলের একেবারে ফান্ডামেন্টাল ফ্যাক্ট কনসেপ্ট, যে এইটা যদি তুমি জেনে যাও তাহলে অন্যান্য রুলস যেগুলো এখন আমি তোমাকে দেখাবো সেগুলো তুমি অনায়াসে ধরতে পারবে। ওকে, তো চলো আমরা এবার আর্টিকেলের এক্সক্লুসিভ রুলসগুলো দেখি, যেগুলো তোমাদের জন্য আসন্ন পরীক্ষার জন্য সাজেশন। ওকে, এই হচ্ছে ইউজ অফ এ স্ল্যাশ এন, অর্থাৎ এখানে আমরা দেখব গুরুত্বপূর্ণ কয়েকটা রুলস, যেগুলো হচ্ছে এ এবং এনের ব্যবহার। এই এ এবং এনের ব্যবহারের বা রুলসগুলো দেখার পূর্বে তোমাদের আরেকটি বিষয়ে আমি একটু ধারণা দিই, সেটা হলো যে ধরো কোয়েশ্চেন্স হচ্ছে এরকম একটা, যে আর্টিকেল ইজ ইউজড বেসড অন ফিল ইন দ্য গ্যাপ, যে আর্টিকেল ব্যবহৃত হয় কার উপর ডিপেন্ড করে, কার উপর নির্ভর করে। একটি হচ্ছে অপশানে দেওয়া হলো সাউন্ড, আরেকটিতে বলা হচ্ছে প্রনাউন্সিয়েশন। সো হু ক্যান সে রাইট আনসার কোনটি হবে? আর্টিকেল ইজ ইউজ বেসড অন, আমরা সাধারণত আর্টিকেল পড়ার সময় কিন্তু লেটারটাকে খুবই গুরুত্ব দিই, যে প্রথম লেটারটা মানে ওয়ার্ডের প্রথম লেটারটা যদি ভাওয়াল হয় তাহলে এন হবে, যদি কনসোনেন্ট হয় তাহলে এ হবে, ইত্যাদি ইত্যাদি। বাট একটা কোয়েশ্চেন প্রায়শ দেখা যায় আর্টিকেল ইজ ইউজড বেসড অন, আর্টিকেল কার উপর ডিপেন্ড করে বসে, সাউন্ড নাকি প্রনাউন্সিয়েশন? ইয়েস, প্রনাউন্সিয়েশনের উপরে ডিপেন্ড করে আর্টিকেল বসে। অর্থাৎ তুমি একটা ওয়ার্ডকে কীভাবে উচ্চারণ করছো, উচ্চারণের উপর ডিপেন্ড করে কিন্তু আর্টিকেল বসে। প্রসঙ্গত বলি, যদি কোনোভাবে আসন্ন পরীক্ষায় এই প্রনাউন্সিয়েশন অপশানটি না থাকে তাহলে রাইট আনসার কিন্তু হবে সাউন্ড। মনে রেখো, প্রনাউন্সিয়েশন থেকে যেটি উৎপত্তি হয় সেটি হচ্ছে শব্দ, মানে উচ্চারণ, ঠিক আছে? মানে একটা শব্দ, তো একটা শব্দ হয়তো প্রনাউন্সিয়েশন উচ্চারণটা বেসিক্যালি শব্দের অবতারণা করে। সেদিক থেকে রাইট আনসার ডেফিনেটলি প্রনাউন্সিয়েশন। যদি প্রনাউন্সিয়েশন অপশানে না থাকে তাহলে সাউন্ডের উপরে ডিপেন্ড করে আর্টিকেল বসে, মনে থাকবে। এটা হচ্ছে বেসিক, তো সেটা জেনে রাখা দরকার। আর এরপরে আসো আমরা এক এক করে রুলগুলো শুরু করি। নাম্বার 1, প্রথম রুল, আই স আ ওয়ান আইড ম্যান। এই কথাটি আমরা জানি মোটামুটি, যে ইউ বা ওয়ার মতো উচ্চারণ হলে ভাওয়াল থাকা সত্ত্বেও আমরা সেখানে এ দিই। যদি আসলে এই নিয়মটা এরকম নয়, আমরা সাউন্ডের ভিত্তিতে যদি করি তাহলেই বরং বেটার হবে, বিকজ ভাওয়াল 5 প্রকার, ভাওয়ালের সাউন্ডও হচ্ছে 5 প্রকার, 5টি ধরনের। হ্যাঁ, এ ই অ আ, আমি এগুলো পরবর্তীতে কোনো এক সময় বোঝাবো। যেটা তোমরা জানো সেটা দিয়েই মনে রাখার চেষ্টা করো। ইউ বা ওয়ার মতো উচ্চারণ হলে সেখানে কি বসে? এ বসে। অ্যান্ড দ্যাটস ওয়াই আই স আ ওয়ান আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। এক চোখওয়ালা একজন মানুষকে দেখেছিলাম যখন আমি
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এরপর আসো কমপ্লিট দ্য টেস্ট ইন অ্যান আওয়ার। এটা আমরা জানি যে এইচের উচ্চারণটা যদি সাইলেন্ট থাকে সেই জায়গাটা অ্যান বসে। যদি এই নিয়মগুলোর ভিতরে কিছুটা পুরনো ব্যাপার রয়েছে, মডার্ন কিন্তু সেইটা বলছে না, সাউন্ডটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। যেমন এখানে আমরা উচ্চারণের সময় বলছি যে আওয়ার, আ, এই আ সাউন্ডটা হচ্ছে ভাওয়াল সাউন্ড, এ ই অ আ। তো আ সাউন্ড যখনই থাকবে সেখানে যে লেটারই থাকুক বেসিক্যালি সেখানে অ্যান হবে। তো সেটি নিয়ম। আর স্বতঃসিদ্ধ যে নিয়মটি আমি বা তুমি দেখে দেখে অভ্যস্ত হয়েছি সেটা দিয়েই না হয় মনে রাখো যে এইচের উচ্চারণটা যখন সাইলেন্ট থাকে, আওয়ার, এরপরে অনেস্ট, রাইট? সো সেই সব ক্ষেত্রগুলোতে আমরা অ্যান নিই। ক্লিয়ার? এই হচ্ছে রুল 1-এর ফাংশন। আচ্ছা, এখানে এই নিয়মটা দিয়ে অর্থাৎ 1 দিয়ে অনেক সময় একটা ব্যতিক্রম এক্সাম্পল পরীক্ষায় আসে। সো আমি একটু টেস্ট দিয়ে দেখি পারছো কি না। যেমন আমি যদি বলি সিলেক্ট ডট ডট 1 দ্যাট আই SHOWED should you before। তো নর্মালি হয়তো বা তোমরা এই নিয়মটা জেনে, যেটা আমি তোমাদেরকে শেখালাম বা যেটা জানো যে ইউ বা ওয়ার মতো উচ্চারণ হলে সেখানে এ দিতে হয়, দ্যাটস হয় এ দিয়ে ফেলবে। কিন্তু এই জায়গাটায় 1-এর পূর্বে কি বসবে? এ নয়, এখানে বসবে দা। সো সিলেক্ট দ্য 1 মানে ওই একটাকে নির্দিষ্ট করো, স্পেসিফিক করার জন্য, নির্দিষ্ট করার জন্য 1 বসেছে। সিলেক্ট দ্য 1 দ্যাট আই শোড ইউ বিফোর, যেটা আমি তোমাকে পূর্বে দেখিয়েছিলাম, রাইট? তাহলে 1 দ্বারা নর্মাল কথা যখন বলা হয় ওয়ান আইড, এইসব ক্ষেত্রগুলোতে এ হতে পারে। কিন্তু যখন 1টাকে স্পেসিফিক করা হয় এবং তারপরে বেসিকলি মোস্ট অফ দ্য টাইম তুমি রিলেটিভ প্রোনাউন দেখতে পাবে, এইসব ক্ষেত্রগুলোতে দা বসে। তুমি চাইলে এই শর্টকাটটা লিখে নিতে পারো, দিস উইল হেল্প ইউ আ লট। এবং সেটি হচ্ছে যে দা প্লাস 1 এরপরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ হু, হুইচ, দ্যাট প্রোনাউন। ঠিক আছে? এই হলো শর্টকাট আমাদের, মাঝে মাঝে শর্টকাটও দেবো। আচ্ছা, এই হলো 1 নম্বর রুল। এরপরে নাম্বার 2-তে আসি আমরা। নাম্বার 2-তে যেটি বলা হলো যে ম্যানি আ ফ্লাওয়ার ইজ স্প্রেডিং বিউটিফুল ফ্র্যাগনেন্স, যে কতই না ফুল চমৎকার মনোমুগ্ধকর সুবাস ছড়াচ্ছে। তো এখানে ম্যানির একটা সূত্র রয়েছে। সূত্রটা হলো, আমি শর্টকাট আকারে দিয়ে দিই। শর্টকাট আকারটা হলো, যদি কখনো আমরা ম্যানি এরপর রাইট ডট 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 আরেকটি নাউন পাই এবং সেই নাউনটা যদি হয়ে যায় প্লুরাল, এবং এটাই স্বাভাবিক যে ম্যানির পরে নাউনটা প্লুরাল হবে, ম্যানি পারসনস, ম্যানি পিপল, ম্যানি কাউজ, ম্যানি বুকস, রাইট? তাহলে এইসব ক্ষেত্রগুলোতে ক্রস হবে। বাট পরীক্ষায় যেটি লিখতে হবে নো বা নান, এরকম পরীক্ষায় তো ক্রস থাকে না। সেক্ষেত্রে এটা জেনে রাখো যে ম্যানির পরে নাউনটি প্লুরাল হলে সেখানে মাঝখানে ক্রস হবে। কিন্তু যদি কখনো তোমরা দেখতে পাও যে ম্যানির পরে নাউনটা প্লুরাল নয়, নাউনটা হচ্ছে সিঙ্গুলার, আচ্ছা এলিয়ার সিঙ্গুলার, তাহলে এই জায়গাটায় এ হবে যদি এই নাউনটা ভাওয়াল হয়ে যায়, এখানে এ হবে যদি কনসোনেন্ট হয়, আর এন হয়ে যাবে যদি এই নাউনটা ভাওয়াল দ্বারা স্টার্ট হয় বা ভাওয়াল সাউন্ড হয়। তো এখন এই জিনিসটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে, দেখো ম্যানি, রাইট? ম্যানির পরে ফ্লাওয়ার, এই যে নাউনটা কিন্তু সিঙ্গুলার। তো সেই ক্ষেত্রে অবশ্যই তুমি এ দিচ্ছ, ফ্লাওয়ারটা কনসোনেন্ট, দ্যাটস ওয়াই। ম্যানির পরে ইম্পর্ট্যান্ট পারসন, রাইট? যেহেতু পারসন আছে সিঙ্গুলার, দ্যাটস ওয়াই তুমি কিন্তু এখানে অ্যান দিচ্ছ বিকজ আইটা ভাওয়াল, তাই। তাহলে এই দুইটি বাক্যই যদি এমনটি থাকতো, ধরো এই সেম বাক্যটাই যদি এমন থাকতো, এইখানে ফিলিং ইন দ্য গ্যাপ থাকলো, 4টি করে অপশান থাকবে পরীক্ষায়, আর এখানে ফ্লাওয়ারের জায়গাতে থাকলো ফ্লাওয়ার্স, আর এখানে পার্সনের জায়গাতে থাকলো পার্সনস। এবার ফিল করো যে রাইট আনসারটা কী হতে পারে। ইয়েস, যেহেতু ম্যানি পরে নাউনটা প্লুরাল হয়েছে, আমার নিয়ম এটা, ম্যানি পরে নাউনটা প্লুরাল, সো অবশ্যই এখানে কী হবে? ক্রস হবে। নো আর্টিকেল, এখানেও ক্রস হবে, পার্সনস রয়েছে ম্যানির পর। তাহলে এইবার যে জিনিসটি জানা দরকার যে আসলে ম্যানি এ বললে কেমন অর্থ হয়, আর ম্যানির পরে নাউনটা প্লুরাল বললে অর্থটা কেমন হয়। আসলে ম্যানির পরে যখন এ বা অ্যান ইউজ করা হয় এবং নাউনটা সিঙ্গুলার রাখা হয়, এগুলোর অর্থ হয় কাব্যিক, অনেকটা কবিতায় লেখার মতো, উপন্যাসে লেখার মতো কথা বা বলার মতো কথা। যেমন আমি যখন বলবো যে ম্যানি ফ্লাওয়ার, অনেকগুলো ফুল,
কিন্তু যখন বলবো ম্যানি এ ফ্লাওয়ার, কতই না ফুল। আমি যখন বলবো ম্যানি ইম্পর্টেন্ট পারসনস, অনেকগুলো মানুষ, কিন্তু যখন বলবো ম্যানি অ্যান ইম্পর্টেন্ট পারসন, কতই না মানুষ। সো এই যে কত আর হচ্ছে কতই না, এই কতই না এইটা সুন্দর শোনায়, দ্যাটস ওয়াই এখানে আসলে ম্যানি এ বা অ্যান বসেছে। প্রসঙ্গত বলি, এই যে কতই না, এই ধরনের ইউজটা উইলিয়াম শেক্সপিয়ার তার লেখনীতে প্রথম ব্যবহার করে এবং তার পরবর্তীতে এটা গ্রামারে ইনক্লুড হয়। সো জেনারেল কথা হচ্ছে ম্যানি ফ্লাওয়ার, আর যদি কাব্যিক কথা মানে কথা বলি তাহলে সেটি হচ্ছে ম্যানি এ বা ম্যানি অ্যান। ওকে, আচ্ছা, আশা করি 2 নাম্বার রুলটা বুঝতে পেরেছ। আচ্ছা, এরপর আসো নাম্বার 3-তে। নাম্বার 3, আই স আ মোস্ট বিউটিফুল সাইট। আমি খুব সুন্দর একটি দৃশ্য দেখেছিলাম। রিয়েলি ইট ইজ আ মোস্ট ভাইটাল ইস্যু। স্বাভাবিকভাবেই তোমাদের চোখে একটা ভুল ধরা পড়েছে, এবং সেই ভুলটা হলো, আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসে? দা বসে। তাহলে অনেকের মনে হতেই পারে যে মোস্ট আছে, তাহলে এখানে দা নেই, তার মানে বাক্যটি ভুল। কিন্তু না, এখানে ছোট্ট একটা কনসেপ্ট তোমাকে মাথায় রাখতে হবে। আমি এটাকে শর্টকাট দিয়েও প্রকাশ করতে পারি। সেটা হলো, যদি কোনো বাক্যতে মোস্ট থাকে, ওকে, এবং সেই মোস্টটা যদি সুপারলেটিভ বোঝায়, কম্প্যারিজন বোঝায় অনেকের মাঝে, এবং অনেকের মানে বোঝানোর জন্য সাধারণত ইন বা অফ দেখতে পাবে সাধারণত তুমি, যেমন ইন দ্য স্কুল, অথবা হচ্ছে অফ দ্য পিপুল, অথবা এরকম, মানে শেষের দিকে একটা প্রিপোজিশন থাকবে যখন অনেকের মাঝে বোঝাবে, রাইট? তখন এইটা ইজ ইকুয়াল টু, আমি এটাকে বলবো সুপারলেটিভ। আর সুপারলেটিভ যখন হয়, তোমার জানাশোনা সেই নিয়মটা এখানে প্রযোজ্য হবে, দা প্লাস মোস্ট। কিন্তু যদি কোনো বাক্যতে মোস্ট দ্বারা কোনো ওই রকম অনেকের মধ্যে তুলনা না বোঝায়, শুধু যদি মোস্ট কোথাও বসে এবং এরপরে একটা অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে, এবং এরপরে সিম্পলি কিন্তু সিম্পলি হচ্ছে নাউন। যেমন এই বাক্যটা খেয়াল করো, এখানে কিন্তু বলা হয়নি যে আমি অনেকগুলো দৃশ্যের মধ্যে সবচেয়ে সুন্দর দৃশ্যটি দেখেছিলাম, না, বরং এখানে বলা হয়েছে আই স আ মোস্ট বিউটিফুল সাইট। আমি খুব সুন্দর একটি দৃশ্য দেখেছিলাম। তাহলে এই বাক্যটা বেসিকলি দেখতে এরকম মনে হলে তুমি আরেকভাবে লিখতে পারো, সেটা একটু লিখে দিই। আই স আ ভেরি, দেখো আমি কিন্তু চাইলে এখানে ভেরি দিয়েও এই মোস্টকে কনভার্ট করতে পারছি না, রাইট? আমরা পরিবর্তন করতে পারছি। তো যখনই আমরা এই পরিবর্তনটা করতে পারি, মোস্ট তুলে দিয়ে তদস্থলে আমরা ভেরি দিলেও বাক্যের অর্থটা ঠিক থাকে, সেই জায়গাতে মোস্ট কিন্তু বেসিক্যালি নর্মাল একটা অ্যাডভার্ব, এবং সেটা হচ্ছে পজিটিভ একটি সেন্টেন্স। এটা না কম্পারেটিভ, না হচ্ছে সুপারলেটিভ, ঠিক আছে? সো এটি হচ্ছে ব্যাপার। তাহলে এই পরের বাক্যটার কথাও যদি বলি, রিয়েলি ইট ইজ আ মোস্ট ভাইটাল ইস্যু, এই বাক্যটাকে তুমি আরেকভাবে লিখতে পারো, সেটা হলো এইভাবে, রিয়েলি ইট ইজ আ ভেরি, সিম্পলি তুমি ভেরি দিয়েও মোস্টটাকে বা মোস্টের কাজ তুমি করতে পারো, ঠিক আছে? তো যেখানে মোস্ট মূলত ভেরির মতো অর্থ দিয়ে থাকে, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি বা পজিটিভ সেন্টেন্স, সিম্পল এটা সেন্টেন্স। কিন্তু যদি কোনো বাক্যতে ইন বা অফ থাকে এবং সেটা তারা অনেকের মধ্যে তুলনা বোঝায়, তখন তুমি সেখানে দ্য মোস্ট ইউজ করবে। তাহলে এইখানে আমি সূত্রটা দিয়ে দিই, আর ওপর এক্সাম্পলটাকে আরেকবার আমি একটু হাইলাইট করি। এ মোস্ট, এটা হচ্ছে পজিটিভ, এবং এখানে মোস্টের পাশে আমি ব্র্যাকেট একটু লিখে দিই, এখানে মোস্ট ইজ ইকুয়াল টু ভেরির মতো অর্থ দেবে। এখন আসো উপরের বাক্যটার কথাই আমি বলি। উপরের দুইটা সেম অবস্থা হবে। আমি ধরো এটার কথাই বললাম যে আই স ফিলিং ইন দ্য গ্যাপ অফ অল দিলাম, যে আমি সবগুলোর ভিতরে সবচেয়ে সুন্দর দৃশ্যটা দেখেছিলাম। দেখো, অফ অল সূত্র, রাইট? এই জায়গাটায় তুমি এই মোস্টটাকে কিন্তু সাধারণ কোনো মানে মোস্ট ভেবো না, এটা হলো সুপারলেটিভের সেই মোস্টটাই, ক্লিয়ার? মানে মোস্ট বিউটিফুল। সো আই স দ্য মোস্ট। আশা করি এটা বুঝেছো যে কখন মোস্টের পূর্বে আমরা সিম্পলি এ বসাবো আর কখন দা বসাবো। এই সংক্রান্ত অনেক এক্সাম্পল তুমি পাবে বিগত বছরে আসা প্রশ্নগুলো একটু দেখে নিও, তখন দেখলেই তোমার চোখে জিনিসটা ধরা পড়বে। আর এই নিয়মটা না জানলে তুমি তো দেখেই চমকে যেতে এবং সেখানে হয়তো বলেই বসতে যেটা ভুল রয়েছে। ওকে, ব্যাস, এবার আসো রুল 4-এ। আই থিঙ্ক ইউ আর এ নজরুল। খুব জানাশোনা রুলস এবং খুবই কনফিউজিং একটি রুলস বলা যেতে পারে এটা রুল। আই থিঙ্ক ইউ আর এ নজরুল। প্রথম কথা হলো, কনসেপ্টটা হলো যে নজরুল
ইটস আ প্রপার নাউন, ইটস আ প্রপার নাউন। ওমর, ইটস আ প্রপার নাউন। সো ডেফিনেটলি প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, এটি স্বাভাবিক। কিন্তু যখন আমরা সেই প্রপার নাউন দ্বারা বিশেষ কোনো একটি স্পেসিফিক গুণ বোঝাবো, আমরা যখন স্পেসিফিক কোনো আমরা একটা গুণের কিছু প্রকাশ করব, তখন প্রপার নাউনটা কমন নাউনে পরিণত হয়ে যায়, রাইট? ওইটা একটা বৈশিষ্ট্যের মতো ধরে। যেমন নজরুল বেঁচে নেই, কিন্তু নজরুলের যে লেখনী শক্তি, সে যে সাহসী, বীর, এই জিনিসগুলো বিদ্যমান। সো আমরা যখনই বলবো যে আই থিঙ্ক ইউ আর এ নজরুল, দ্যাট মিনস নজরুলের গুণাবলী তোমার ভিতরে সমৃদ্ধ। সো একটা বিষয়কে সামষ্টিক বা সমষ্টিক কোনো একটি বিষয়কে একসাথে মিন করা হয়। তো যখনই এরকম বলা হয়, সেইখানে কিন্তু এর আগে কি হবে? অবশ্যই এ হবে। আর যদি সেটা ভাওয়াল দিয়ে স্টার্ট হয়, মোর, সেক্ষেত্রে অবশ্যই ওটা হচ্ছে ভাওয়াল, দ্যাটস এখানে এন হবে। তাহলে এই বাক্যটাই যদি এরকম দেওয়া হতো, যেমন মাই নেম ইজ ডট ডট নজরুল। দেখো নজরুল নামের কিন্তু মানুষ এখনও ধারে কাছে রয়েছে, হয়তো বা তোমার নামও নজরুল। এখন এই নজরুল কিন্তু কবি নজরুলকে বোঝাচ্ছে না। সো এই জায়গাটায় তুমি নর্মালি কিন্তু কী দেবে? নো আর্টিকেল বা ক্রস। বাট যখনই নজরুল দ্বারা কবিকে বোঝানো হয়, রবীন্দ্রনাথ দ্বারা সেই রবীন্দ্রনাথকেই বোঝানো হয়, বিশেষ ব্যক্তিকে যদি বোঝানো হয় যে মানুষটির অস্তিত্ব এখন নেই, অথবা যে মানুষটির অস্তিত্ব আছে কিন্তু সেটা দ্বারা বিশেষ কিছু গুণের সমাহারকে বোঝানো হয়, সেগুলোর ক্ষেত্রে আমরা এ ইউজ করি। ঠিক আছে? আশা করি জিনিসটা মনে থাকবে। এবং পাশাপাশি আরেকটি জিনিস আমি এখানে বলি, যেমন ধরো অনেক সময় এই প্রশ্নটা আসতে পারে, যেমন আই থিঙ্ক ইউ আর এ নজরুল। তো হতে পারে যে ধরো নজরুলের নিচে আন্ডারলাইন করে জিজ্ঞাসা করা হলো যে এটার নাম কি? অপশান এ, ইটস আ প্রপার নাউন, প্রপার নাউন। অপশান বিতে বলা হলো ইটস আ কমন নাউন। এখন যদি ভেবেচিন্তে আনসার দাও তাহলে তো পারবে, আর যদি ভেবেচিন্তে না দাও, একেবারেই মোটা মস্তিষ্কে অল্প সময় ভেবে আনসার দাও যে কোনো কিছুর নাম মানে প্রপার নাউন, তাহলে অবস্থা কিন্তু খারাপ। সো যখনই আর্টিকেল গ্রহণ করেছে তখনই সেটা কি হয়েছে? কমন নাউন হয়েছে। ক্লিয়ার? এই জিনিসটা মনে রেখো। এবং এখানে একটা শর্টকাট দেওয়াটা মনে হয় আমার বাধ্যতামূলক ব্যাপার হয়েছে, এবং সেটি হলো যখনই আর্টিকেল বসে, আর্টিকেলের পরে যদি কোথাও অ্যাবস্ট্রাক্ট নাউনও বসে, এমনকি ম্যাটেরিয়াল নাউনও বসে, ম্যাটেরিয়াল নাউনও বসে, এমনকি যদি প্রপার নাউনও বসে, এটা একটু মনে রেখো, প্রপার নাউনও বসে, আর্টিকেলের পর অ্যাবস্ট্রাক্ট নাউন বসে না, আর্টিকেলের পরে ম্যাটেরিয়াল নাউন বসে না, আর্টিকেলের পরে প্রপার নাউন বসে না, এটি কিন্তু স্বাভাবিক কথা। কিন্তু যদি কখনো আর্টিকেলের পরে তুমি এই তিন কোয়ালিটির কোনো নাউনকে দেখতে পাও, তাহলে নিশ্চিত হয়ে যাও এই নাউনগুলো পরিণত হবে কমন নাউনে। কি নাউনে? কমন নাউনে। ব্যাস, এই শর্টকাটটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে। মনে থাকবে? ওকে, আশা করি অবশ্যই এটা মনে থাকবে। আচ্ছা, তাহলে আরেকটা টেস্ট দিই, তাহলে বিষয়টি পূর্ণতা পাবে। যদি আমি বলি যে অনেস্টি মেক্স ইউ গ্রেট, আর এখানে টিওয়াই হবে অনেস্টি। আরেকটিতে দিলাম ধরো অনেস্টি অফ ইউ, তোমার সততা তোমাকে মহৎ করবে। এখানে দেখো অনেস্টি, সরি কি হলো এটা, দ্য অনেস্টি অফ ইউ। তাহলে এইবার আমি যদি অনেস্টি নিচে আন্ডারলাইন করি, আমার ধারণা তোমরা যারা নাউন অধ্যায় পড়েছ সেখানে জানো যে অনেস্টি, সততা ধরা যায় না, এটি আনকাউন্টেবল নাউন, অন্য কথা অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এটি নিয়ে কোনো প্রবলেম নেই, একেবারে ক্লিয়ার। বাট এই জায়গায় অনেস্টির পূর্বে আমরা দা ইউজ করেছি। সো অ্যাবস্ট্রাক্ট নাউন ভালো কথা, কিন্তু সে যখন দা গ্রহণ করেছে, ইয়েস, তখনই তার নাম পরিবর্তন হয়ে কি হয়েছে বলো তো? কমন নাউন হয়েছে। সামগ্রিক কিছু একটা বুঝিয়েছে, কমন নাউন হয়েছে। জাস্ট এটা থিঙ্ক ইট। একই জিনিস এক আর্টিকেলের কারণে, আর্টিকেলের ছোঁয়ায় সে অন্য কোনো নামে রূপান্তরিত হয়েছে। আর্টিকেল জিনিসটা খুবই সাইজে ছোট, কিন্তু এ একটা সেন্টেন্সের ক্ষেত্রে খুবই ভাইটাল।
একটা ওয়ার্ডের ক্ষেত্রে এর বৈচিত্র্যতা মানে নানা রকমভাবে দেখা যায়। আর্টিকেলের সংস্পর্শে একটা সেন্টেন্সের অর্থ চেঞ্জ হয়ে যায়, একটা ওয়ার্ডের নাম পরিবর্তন হয়ে অন্য একটা পার্টস অফ স্পিচে রূপান্তর হতে পারে। আমি এই জন্যই বলি যে আর্টিকেল জিনিসটা সাইজে খুবই ছোট, আর এই ছোট জিনিসটার ভিতরে এক বিশদ ব্যাপার লুকিয়ে রয়েছে। ছোট সাপের বড় বিষ কামড়ালে করে ইসিস, মানে এরকম কথা রয়েছে। ছোট সাপ এটা সাইজে। এনিওয়ে, এরপরে আসো রুল 5। রুল 5 আসো, আ কাউ ইজ আ ভেরি ইনোসেন্ট অ্যানিম্যাল, আ হর্স ইজ আ ভেরি পাওয়ারফুল অ্যানিম্যাল। একেবারেই একটা শর্টকাট দিয়ে দিই। শর্টকাটটা হলো গিয়ে তোমাদের, শর্টকাটটা হলো যে যদি তোমরা কোথাও কমন নাউন দেখতে পাও, কমন নাউনের সূত্র হচ্ছে দুইটা। একটা হলো যে আর্টিকেল, এনি টাইপ অফ আর্টিকেল, সেটা AND হতে পারে, সমস্যা নেই। আমি বলবো যে আর্টিকেল একটা বসবেই, আর্টিকেল প্লাস কমন নাউন। এই কমন নাউনের পূর্বে আর্টিকেল না বসালে হবেই না, রাইট? সো অবশ্যই কমন নাউনের পূর্বে আর্টিকেল হবে। কিন্তু যদি সামহাও এই কমন নাউনটা কোনোভাবে প্লুরাল হয়ে যায়, ধরো কাউ না বলে আমি বললাম কাউজ, হর্স না বলে হর্সেস, তাহলে এই ফিলিং ইন দ্য গ্যাপে নো আর্টিকেল তথা ক্রস হবে। এই জিনিসটা অবশ্যই মনে রেখো। তাহলে এখানে আরেকটি বিষয় কিন্তু মনে করে দেওয়া খুব জরুরি, যে আর্টিকেল যখনই তুমি পড়বে, আর্টিকেল লেসনটি শুরু করার পূর্বে আমার মনে হয় নাউন চ্যাপ্টারটা ভালো করে দেখা দরকার। বিকজ নাউনের সঙ্গে আর্টিকেলের এক নিবিড় সম্পর্ক, যেটা আমি শুরুতেই বলেছি, যে আর্টিকেল সেখানে বসবে যেখানে একটি নাউন রয়েছে। তো সেই ব্যাপারটি বারবার আসছে যে প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই বিষয়গুলো। তাহলে কাউ এটি হচ্ছে কমন নাউন, দ্যাটস ওয়াই এখানে এ হয়েছে। হর্স এটি কমন নাউন, দ্যাটস ওয়াই এ হয়েছে। এই দুটি বাক্যতেই আর্টিকেল হতে পারতো না যদি এরকম এক্সাম্পল হতো। ধরো বলা হলো কাউর সঙ্গে একটা এস দেওয়া হলো, হর্সের সঙ্গে একটা এস দেওয়া হলো। অবশ্যই তখন ভার্বের পরিবর্তন হবে, এখানে তখন আর হবে, তখন আর হচ্ছে এ হবে না, অনেক পরিবর্তন হবে। ভেরি ইনোসেন্ট অ্যানিম্যালস হবে, হর্সেস তখন আর হবে, এ হবে না, পাওয়ারফুল অ্যানিম্যালস হবে। এনিওয়ে, এখন এই দুটি জায়গায় আমরা আর্টিকেল কি বসাবো না কি বসাবো না? নো, কমন নাউনটা যেহেতু প্লুরাল হয়েছে, অতএব গ্রামারের নিয়ম অনুযায়ী আমরা এখানে নো আর্টিকেল, বা হর্সেসের এটা প্লুরাল, নো আর্টিকেল বা ক্রস দিতে পারবো। ব্যাস এইটুকু রুল, নাথিং এলস, এর বেশি জানার দরকার নেই। নাম্বার 6-এ আসো। আরেকটি রুল খুব বেশি ভাইটাল, সেটি হলো যে ছোট ছোট কিছু লেটার থাকে যেগুলোর একটা এলাবোরেশন ফর্ম থাকে, হ্যাঁ, বিস্তারিত একটা রূপ থাকে। সেটা হলো সেই সবগুলোর পূর্বে দেখতে হবে যে স্টার্টিং লেটারটা কি ভাওয়াল নাকি কনসোনেন্ট, নাকি ভাওয়াল সাউন্ড না সেমি ভাওয়াল। তো যদি কনসোনেন্ট থাকে নর্মালি এ হবে, আর যদি ভাওয়াল থাকে বা ভাওয়াল সেমি ভাওয়াল থাকে, সেমি ভাওয়াল অর্থাৎ যেগুলো শুরুতে সাধারণত তোমার ভাওয়ালের মতো উচ্চারণ হয়, যেমন বি, এর ভিতরে কিন্তু AEIOU এই সাউন্ডটা বা এই লেটারের কিছু নেই। বাট তুমি যখন এম বলবে, এম, তখন ছোট্ট করে একটা এ আসছে, এ ধ্বনি, এ প্রনাউন্সিয়েশন, ফ্যাক্ট, সাউন্ড, দ্যাটস এখানে অ্যান হয়েছে। ও তো ডিরেক্টলি হচ্ছে তোমার কি ভাওয়াল, দ্যাটস এখানে অ্যান হয়েছে। তার মানে সরাসরি ভাওয়াল অথবা ভাওয়ালের মতো সাউন্ড বা সেমি ভাওয়াল যদি লেটার থাকে তাহলে সেখানে অ্যান হবে। আর যদি কনসোনেন্ট থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই হচ্ছে নর্মাল নিয়ম, এখানে আসলে আলাদা করে বোঝানো তেমন কিছু নেই। নাম্বার 7, এইটাকে আমি একটু ইম্পর্টেন্ট বলবো কারণ এখানে বেশ কিছু ফ্যাক্ট রয়েছে। হি মেড আ ফিউ মিস্টেক্স। এই ফিউ শব্দটা কখনো কখনো নেগেটিভ হয়, আবার কখনো কখনো অ্যাফার্মেটিভ হয় আর্টিকেলের সংস্পর্শে। আর্টিকেলের ছোঁয়ায় ফিউ অথবা লিটিলটা কখনো কখনো হাবোধক এবং নাবোধকে রূপান্তর হয়। যেমন এখানে আর্টিকেল বসবে কি বসবে না সেটার বেসিকলি ডিপেন্ড করে অর্থের ওপরে। কিভাবে আমি তোমাকে বোঝাই। যেমন ধরো ফিউ মানে হলো নাই, লিটিল মানেও হচ্ছে নাই। অন্য কোনো ক্লাসে দেখানো যাবে যে ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে বসে, যেগুলো গণনা করা যায়, আর লিটিল আনকাউন্টেবলের পূর্বে বসে, যেমন লিটিল ওয়াটার, লিটিল হোপ, এইরকম আনকাউন্টেবলের পূর্বে বসে। সো ফিউ এবং লিটিল হচ্ছে নেগেটিভ। কিন্তু যদি ফিউ এবং লিটিলের পূর্বে আমি একটা এ বসিয়ে দিই, আ ফিউ অথবা আ লিটিল, তাহলে এর অর্থ হয়ে যাবে হ্যাঁ বোধক, অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এখন এইটা পারার জন্য তোমাকে অবশ্যই অর্থের দিকে নজর দিতে হবে। যেমন যদি বলা হয় যে আই হ্যাভ
ডট ডট ফিউ ফ্রেন্ডস অ্যাজ আই হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস। ঠিক আছে, আমি শুধু লিটিল দিয়েই বোঝানোর চেষ্টা করছি কাউন্টেবল নাউনের ব্যাপারটাই, যে এই জায়গাটা তুমি কি বসাবে। এখানে কি অপশান দুটো দিলাম, ধরো এ বসবে নাকি অপশান বিতে হচ্ছে যে নান, মানে কিছু বসবে না বা ক্রস বসবে। তাহলে দেখো তুমি কনফিউজড হয়ে যাবে অর্থ না জানলে। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার কি বন্ধু আছে নাকি নাই। পরেরটা বলা হচ্ছে যে যেহেতু আই হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস, যেহেতু আমার অনেক বন্ধু আছে। তো আমার যখন অনেক বন্ধু আছে, সরি সো এখানে 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 আমি একটু চেঞ্জ করতে হবে আমাকে বাক্যটা, সরি। সেটা হচ্ছে যে আই এম হ্যাপি অ্যাজ, খেয়াল করো, আমি খুশি যেহেতু আমার অনেক বন্ধু আছে নাকি নেই। আমি যেহেতু খুশি বলছি তার মানে বন্ধু আমার আছে। তো আছে মানে কি, আছে মানে হলো অ্যাফার্মেটিভ, আর অ্যাফার্মেটিভ করতে গেলে ফিউটাকে ওর আগে অবশ্যই আমাকে এ নিয়ে আসতে হবে। কিন্তু এই সেম বাক্যটাই যদি আমি এভাবে বলতাম যে আই অ্যাম নট হ্যাপি, আমি মোটেই খুশি না, অ্যাজ আই ডট ডট ফিউ ফ্রেন্ডস। তো আমি মোটেই খুশি না যেহেতু আমার কি বন্ধু আছে না নাই, নাই, বন্ধু নাই বলে তো আমি অসুখী, তাই না। তাহলে আমাকে এখানে নাই বলতে হবে। আর নাই মানে কি, নাই মানে তোমাকে ফিউ এর পূর্বে বা লিটিল যেটাই হোক আর্টিকেল ইউজ করা যাবে না। সো এই জায়গাটায় তখন তোমাকে নান দিতে হবে। তাহলে তুমি এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোনো কোনো সময় আর্টিকেল বসানোর ক্ষেত্রে অর্থটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি বললাম এই রুলসটা খুব খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এই হলো কোথায় ফিউ বসবে, লিটিল বসবে, অথবা আ ফিউ অথবা আ লিটিল বসবে, এটা হলো ব্যাপার। এটা পুরোটা অর্থের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এরপরে আরেকটি সেন্টেন্স যেটি হচ্ছে যে হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড আ হার্ট অ্যাটাক। এই কিছু নির্দিষ্ট নাউনের পূর্বে বেসিকলি এ বসে, এগুলো একটু দেখে নিও। প্র্যাকটিসের সময় তোমরা অনেকগুলো এরকম ভার পাবে, নাউন পাবে। আই ক্যানট ফরগেট দ্য কাইন্ডনেস উইথ, এই যে কাইন্ডনেস এটি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু তার পূর্বে দা বসেছে। কেন বসেছে? কারণ এখানে একটি প্রেপোজিশন আছে। এই শর্টকাটটা মনে রেখো, এটি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন অবস্থায় নেই, এটা হয়ে গেছে কমন নাউন। আই ক্যানট ফরগেট দ্য কাইন্ডনেস উইথ হুইচ হি ট্রিটেড মি, সে আমাকে যে ভঙ্গিতে আমার সেবা শুশ্রূষা করেছিল সেটি আসলে ভোলার মতো নয়। তাহলে এই শর্টকাটটা একটু নিয়ে নাও। শর্টকাটটা হলো স্বপ্ন পূরণের পথে থাকে হাজারো বাধা, দ্বিধা, সময়ের বিচ্যুত মোহমায়া। থাকে চক্রাকারে ঘুরতে থাকা একঘেয়েমি রুটিনের বিষাদ, ক্লান্তি। কখনো কখনো প্রতিকূল স্রোত জীবন্তরীর স্বপ্নের পথ এলোমেলো করে দিতে চায়। হারানো কিংবা অপূর্ণতার কষ্টটা কখনো কখনো স্বপ্নের পথ রুদ্ধ করে দিতে চায়। কিন্তু স্বপ্নটা যদি হয় বিসিএস, তবে কি হাল ছেড়ে দেওয়া মানায়? থমকে থাকা যায় না, কখনোই না। বৃক্ষের মতো শিকড়টাকে শক্ত করো, দীর্ঘদিনের লালন করা স্বপ্নটাকে আঁকড়ে ধরো। হাজারো যে দা প্লাস অ্যাবস্ট্রাক্ট অথবা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল, এবং এরপর যদি একটা প্রেপোজিশন থাকে, প্রেপোজিশন, এই প্রেপোজিশনের ভিতরে ঘুরে ফিরে তিনটা প্রেপোজিশন দেখতে পাবে। একটা হচ্ছে ইন, একটা হচ্ছে অফ, এবং আরেকটি হচ্ছে উইথ। তো যদি কখনো এই প্রেপোজিশনগুলো থাকে এবং তার পূর্বে ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে, তাহলে তার পূর্বে অবশ্যই তুমি আর্টিকেল বসাতে বাধ্য। ঠিক আছে, এই হলো গুরুত্বপূর্ণ শর্টকাট টেকনিক। ব্যাস, মোটামুটি এই কয়েকটি রুলসই তোমার জন্য ইম্পর্ট্যান্ট হবে। এটা হচ্ছে বেসিক, আর বাকিগুলো জাস্ট পড়ার বিষয়, দেখার বিষয়, যেটা থাকলে এটা হয়। এবার আমরা দেখব ডেফিনিট আর্টিকেল দিয়ের ব্যবহার। ওকে, সো এই হচ্ছে ডেফিনিট আর্টিকেল দা। তো দায়ের ব্যবহারের পূর্বে আমার একটা বেসিক রুল দেওয়া দরকার ছিল আগেই, এখানে মনে হয় একটু আমি অ্যাড করতে পারি। যেমন এ এবং এন ইজ ইকুয়াল টু, এটার একটা নাম আছে, আর যেটা দা
আর্টিকেল তার একটা নাম রয়েছে। বলো দেখি এএনকে কোন ধরনের আর্টিকেল বলা হয়? ইয়েস, ইনডিফিনিট আর্টিকেল। এটা ইনডিফিনিট মানে হচ্ছে ডেফিনিট নয়, অনির্দিষ্ট করে, অনির্দিষ্ট করে কোনো একজন অনির্দিষ্ট করে। সো ইনডিফিনিট এটা। সো ইনডিফিনিট মানে হচ্ছে আনস্পেসিফিক, অনির্দিষ্ট, আনস্পেসিফিক। আর দাটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল, মানে নির্দিষ্ট। আর সেই জন্য দা ইজ ইউজড ফর স্পেসিফিক সামথিং। তাহলে দা এটা হলো তো স্পেসিফিক জিনিসকে বোঝা, আর এএন আনস্পেসিফিক জিনিসটাকে বোঝায়। তাই এটা থেকে কোনো সময় আমি দেখেছি চাকরি পরীক্ষায় কিন্তু আবার প্রশ্ন আসতে। যেমন ধরো এই প্রশ্নটার কথা বলি আমি, যে দা ইজ ইউজ টু ইন্ডিকেট ফিলিং ইন দ্য গ্যাপ। অপশানে বলছে যে স্পেসিফিক থিংস, এরপরে বলছে যে সিমিলার থিংস, আনস্পেসিফিক থিংস, এটসেট্রা। তাহলে এইটা আমার মনে হয় যে তোমার পারার কথা, যে যদি দা ব্যবহার হয় তাহলে সেটা ইন্ডিকেট করা হয় মূলত স্পেসিফিক থিংসের ক্ষেত্রে, নির্দিষ্ট করে বোঝানোর জন্য। সেইটা একই নাউন যদি সেকেন্ড টাইম উল্লেখ হয়, আগে একবার বলা হয়েছে দ্বিতীয়বার আবার বলা হয়, তাহলে সেখানে অবশ্যই কী হবে? দা হবে। এই হচ্ছে রাইট আনসার, স্পেসিফিক থিংস। এবার আসো কয়েকটা রুলস দেখি, হাতে গোনা কয়েকটি রুলস। বিগত বছরে এই ধরনের রুলসগুলোই বারবার এসেছে। আর যখন জাতি বোঝানো হয়, জাতি, তখন তার পূর্বে দা বসে। এই জাতি মানে কিন্তু দিস ইজ নট দ্য জাতি অফ সুপারি কাটা জাতি। সুপারি কাটার জন্য, পান খাওয়ার জন্য সুপারি কাটার সময় জাতি ইউজ করে, সেই জাতি কিন্তু এটা না। মানুষ জাতি, মুসলিম, ইংলিশ মানে ইংরেজ জাতি। সো জাতি বোঝালে তার পূর্বে কিন্তু দা বসে, রাইট? আর যদি ভাষা হয় তাহলে ভাষার আগে ক্রস বসে। এই বাক্যটা যে আমি কত জায়গায় আসতে দেখেছি, দ্য ইংলিশ স্পিক্স ইংলিশ ওয়েল, অর্থাৎ ইংরেজ জাতিরা ইংরেজি ভাষা ভালো বলে। সো ভাষার পূর্বে কোনো আর্টিকেল ইউজ করা যাবে না, এইটুকু মনে রেখো। কেমন? জাতির ক্ষেত্রে অবশ্যই কী হবে? অবশ্যই দা হবে। এবার আসুন নাম্বার 2, দ্য ওয়াইজার হি ইজ, সে যতই জ্ঞানী হয়, দ্য বেটার হি ইজ, সে ততই ভালো করে। দ্য মোর ইউ রিড, তুমি যতই পড়বে, দ্য মোর ইউ লার্ন, তুমি ততই শিখবে। যদি কোনো ইংরেজিতে এরকম কম্পারেটিভ এবং কম্পারেটিভ থাকে দুই পাশে, তাহলে তো তুমি নিশ্চিত হয়ে যাচ্ছ সেখানে দা হবে, তাহলে তো সেখানে তোমার দা হয়েই যাবে। আর যদি আরেকটি নিয়ম তুমি জানতে চাও বাংলা, যেটা অর্থ হচ্ছে যত তত, যতই শিখবে ততই, যতই পড়বে ততই শিখবে, যতই খাবে ততই মোটা হবে, এই যত তত অর্থ হলে দুই পাশে দা ইউজ করতে হয়। শর্টকাটটা নিয়ে নাও, তারপরে এখানে আরেক কিছু কথা বলার রয়েছে, আমি একটু বলতে চাই। শর্টকাটটা হলো যে দা প্লাস কম্পারেটিভ, এবং পরবর্তীতে কমা দিয়ে আবার দা প্লাস কম্পারেটিভ। দ্য সোনার, দ্য বেটার, এরকম, দ্য মোর, দ্য মেরিয়ার, এই টাইপের বাক্যগুলো কম্পারেটিভ। তারপরে যা থাকে থাকুক। সো দেখো, ওয়াইজ নয়, ওয়াইজার কম্পারেটিভ, মোর, ম্যানি মোর, মোর হচ্ছে কম্পারেটিভ, গুড নয়, বেটার, সো কম্পারেটিভ। তাই দুই পাশে কি হয়েছে? দা হয়েছে। এখান থেকে একটা প্রশ্ন আমি তোমাদেরকে করি। আমি কিন্তু প্রথম দিকে বলেছিলাম যে আর্টিকেল ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই তোমার কি থাকে বলো তো? একটি নাউন থাকে। তো এই বাক্যটায় নাউন কই বলো তো? ধরলাম এটা অ্যাডজেক্টিভ, এরপর তো একটা নাউন থাকার কথা ছিল, যে ওয়াইজার পারসন বা ওয়াইজার। এখন হি তো প্রোনাউন। ইয়েস, এখান থেকে একটি বিষয় জানা খুব জরুরি। আমি অনেক জায়গায় এই প্রশ্নটা আনতে দেখেছি, যে দ্য ওয়াইজার হি ইজ, দ্য বেটার হি ইজ, এই যে দুইটা দা, এই দাটাকে বেসিক্যালি কি বলা হয়? এটা কিন্তু পার্টস অফ স্পিচ, তোমরা জানো কি না? এইটা পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। অপশান এ আমি যদি বলি এটা কি নাউন, অপশান বি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অপশান সি এটা হচ্ছে অ্যাডভার্ব, অপশান ডি এটি হচ্ছে প্রোনাউন। ক্যান ইমাজিন? জাস্ট গেস করো দেখি এটা রাইট আনসার কি হতে পারে। ইয়েস, ওকে।
সো দা এখানে অবশ্যই অ্যাডভার্ব, কেননা অ্যাডভার্ব একটা সূত্র মেনে চলে। সেই সূত্রটা হচ্ছে যে অ্যাডভার্ব অলওয়েজ কিন্তু অ্যাডজেক্টিভকে মডিফাই করে। সেটা অ্যাডজেক্টিভের যে কোনো ফরম্যাট হতে পারে, সেটা অ্যাডজেক্টিভের পজিটিভ, কম্পারেটিভ বা সুপারলেটিভ বড় কথা নয়, বাট অ্যাডভার্ব প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ, সেই সূত্রটাই কিন্তু এখানে মিন করেছে। এবং এখান থেকে তোমরা আরেকটি জিনিস জেনে রাখো, এই ধরনের অ্যাডভার্বগুলোকে বলা হয়, অর্থাৎ এই যে দ্য সুনার দ্য বেটার, সেগুলোর নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল দা, এগুলোকে বলা হয় অ্যাডভার্বিয়াল দা। এই দায়ের অনেক রকম আছে, সেইটা হয়তো বা তোমার পরীক্ষায় কোনো দিন আসবে না, যেমন ইনস্ট্রুমেন্টাল দা, অ্যাডভার্বিয়াল দা, ফ্যামিলিয়ার দা, ডিফাইনিং দা, এরকম কিছু দায়ের ব্যবহার রয়েছে, যেখানে যত তত এই ধরনের সেন্টেন্সে দা ব্যবহার হয়, দিস ইজ কল্ড অ্যাডভার্বিয়াল দা। মনে থাকবে, জাস্ট এটুকু মনে রাখো। আচ্ছা, নাম্বার 3তে আসো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। এই রুলটা অনেকেই তো খুব ঝামেলায় পড়ে যায়। হ্যাঁ, সেই ঝামেলাটা কি? ধরো সেন্টেন্স কারেকশনের ভিতরে দিচ্ছে দ্য পোর আর ভেরি অনেস্ট, আরেকটিতে বলা হচ্ছে দ্য পোর ম্যান আর ভেরি অনেস্ট, HONEST, অনেস্ট। আরেকটিতে বলা হচ্ছে দ্য পোর মেন আর ভেরি অনেস্ট, ইত্যাদি ইত্যাদি। তো স্বাভাবিকভাবেই দ্বন্দ্ব তৈরি হয়েছে তোমাদের ভিতরে যে কোন বাক্যটি রাইট। একটু ফিল করো কোন বাক্যটি রাইট হতে পারে। দ্য পোর আর ভেরি অনেস্ট, মনে রেখো যে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা ইউজ করা হয়, তাহলে সেটি সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বাক্যে বসতে পারে। অ্যাডজেক্টিভের পূর্বে যদি আমরা দা ব্যবহার করি, সেটা কমন নাউন বোঝায়, প্লুরাল কমন নাউন। দ্য পোর মানে হচ্ছে গরিবরা, অনেকগুলো গরিব, দ্য গরিবরা। তো যেহেতু গরিবরা বলেছি, অনেকগুলো গরিব, দ্যাট মিনস এর মানেই হলো দ্য পোর মেন। তার মানে এই বাক্যটা আর এই বাক্যটার ভিতরে কোনো পার্থক্য নেই। দ্য পোর আর ভেরি অনেস্ট, শুধু পার্থক্য হচ্ছে যখন আমি দ্য পোর বলবো, দ্যাট মিনস এখানে মেন থাকতে পারে, উইম্যান থাকতে পারে, পারসনস থাকতে পারে, অনেক কিছু। এইটাকে ইনডিফিনিটভাবে তুমি বোঝাতে পারো অনির্দিষ্ট করে, কিন্তু যখন তুমি মেন দিয়ে ফেলবে সেটা তখন নির্দিষ্ট হয়ে যাবে, শুধু এই পার্থক্যটুকু। আদারওয়াইজ দ্য পোর বলতে বেসিক্যালি দ্য পোর মেন হতে পারে, দ্য পোর উইম্যান হতে পারে, দ্য পোর পারসনস হতে পারে। শুধু এইটুকু মনে রাখতে হবে, এরপরে একটা নাউন লুকোনো আছে এবং সেই নাউনটা অবশ্যই প্লুরাল। এনিওয়ে, মূল কথা হচ্ছে, যেটি আমি শর্টকাট বলবো, শর্টকাটটা হলো যে দা প্লাস অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু, এটার নাম হলো প্লুরাল কমন নাউন। এবং প্লুরাল কমন নাউন যেহেতু নাউনটা প্লুরাল, অতএব ভার্বটা কী হবে? ভার্বটা হয়ে যাবে প্লুরাল, এবং তাই হয়েছে দেখো সব জায়গায় আর। সো এই জন্যই দ্য পোর আর হবে, কোনোভাবেই দ্য পোর ইজ হবে না। তাহলে ওই ভুলটাই হয়েছে, দ্য পোর, আর আমি এখানে যেহেতু আর দিয়েছি, অতএব এখানে অবশ্যই আমার মেন দেওয়া উচিত ছিল, মানে প্লুরাল। তবে এই বাক্যটি আরেকভাবে রাইট হতে পারতো, আমি যদি বলতাম দ্য পোর ম্যান ইজ ভেরি অনেস্ট, এবার আবার রাইট হতো। যেহেতু আমি সিঙ্গুলার দিয়েছি, আমি ইজ দিলে রাইট করতে পারতাম। তাহলে আমি প্রথমটাকে বলবো রাইট, পরেরটাকে আমি বলবো রং, কারণ এখানে পোরের পরে ম্যান দেওয়া হয়েছে এবং আর এই বাক্যটার অর্থগত কোনো পরিবর্তন নেই, সেই জন্য এটি ঠিকই আছে, মেন এবং আর। সো ডেফিনেটলি ইটস দ্য রাইট আনসার। আশা করি এটা বুঝে নিয়েছো যে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে একটা দা ইউজ করা যেতে পারে। এখানে ওই প্রশ্নটা, ওই ব্যাপারটি আবারও আসছে যে স্যার আপনি বলেছিলেন যে আর্টিকেল সেখানেই হবে যেখানে একটা নাউন থাকবে। হ্যাঁ, এখানে নাউন উজ্জ্ব রয়েছে, যা এডুকেটেড, এটা মেন হতে পারে, এখানে উইমেন হতে পারে, এখানে পারসনস হতে পারে, রাইট, এখানে হাইড আছে, বাট নাউন কিন্তু একটা লুকোনো আছে। তবে যে নাউনটাই হোক না কেন, সেটা অবশ্যই হবে প্লুরাল ফরম্যাটে। ঠিক আছে, শর্টকাট এটাই মনে রেখো যে অ্যাডজেক্টিভের পূর্বে যখনই ফাঁকা জায়গা থাকবে, সেটা যদি সাবজেক্ট অবস্থানে হয়, তাহলে অবশ্যই সেখানে কি হবে? দা হবে। এমনকি অবজেক্ট অবস্থানেও যদি অ্যাডজেক্টিভের আগে ফাঁকা থাকে, দা হবে। মনে থাকবে? ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আসুন নাম্বার 4, দেশের নামগুলো যখন আমরা ছোট করে বোঝাই,
নাম্বার 4, দেশের নামগুলো যখন আমরা ছোট করে বোঝাই, হ্যাঁ, অ্যাব্রিভিয়েশন ফরম্যাটে রাখি, ইউনাইটেড কিংডম অথবা ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, দেশের নামগুলোকে যখন ছোট ফরম্যাট ইউজ করি সেখানে আমরা দা দিয়ে দেবো, স্পেসিফিক করে দেবো। কেমন? আই লাভ দ্য ইউকে, এখানে আবার ওই নিয়মে যেও না যে ইউটা হচ্ছে ভাওয়াল, দ্যাটস ওয়াই এখানে এন দিয়ে ফেলবো। এটা নিয়ে কিন্তু অনেকে কনফিউজড হয়ে যায় এই জায়গাগুলোতে যে আসলে কি আমি এখানে দা দেবো, এখানে কি এন দেবো নাকি ক্রস দেবো। এটা মনে রাখার মতো বিষয় যে দেশের নাম যখন সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয় সেখানে স্পেসিফিক করার জন্য দা দিতে হয়। আচ্ছা, এরপরে আসো নাম্বার 5, অ্যান্ড লাস্ট রুল। ক্যান ইউ ইমাজিন, এর বেশি আমি তোমাদেরকে আর দেবো না, কারণ আসন্ন পরীক্ষাতে আমি মানে অনেক টপিক রয়েছে যেখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়, কিন্তু আর্টিকেল থেকে এত বেশি হয় না। সেই জন্য শুধুমাত্র হাতে গোনা এই কয়েকটি রুলসই দিলাম। হি ক্যান প্লে দ্য মাউথ অর্গান ওয়েল, যে কোনো বাদ্যযন্ত্রের কথা যদি বলি, মাউথ অর্গান, মুখে বাজানো। সো মাল্টি ড্রামস, হি ইউজেস মাল্টি ড্রামস ফর ফোক মিউজিক, ফোক মিউজিকের জন্য সে মাল্টি ড্রাম, অনেকগুলো ড্রামস একসাথে ঢোল বাজায়। এই বাদ্যযন্ত্রগুলো পূর্বে অলওয়েজ কি বসে? দা বসে। এইটুকুই বলার। আর এর বাইরে যে রুলসগুলো রয়েছে আমার মনে হয় বিগত বছরের প্রশ্নগুলো যদি সলভ করো, কাছে থাকা বিগত বছরের কোনো একটি বই সাথে রাখতে পারো, এমসিকিউ ম্যাজিক, এই বইটি। আশা করি দিস উইল হেল্প ইউ আ লট ফর ইউর আপকামিং এক্সাম। এটি জাস্ট বলা থাকবে কারণ প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান রয়েছে। ইভেন এই বইটির আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রশ্নেরও বাংলা দেওয়া রয়েছে। আনসারের বিশ্লেষণ তো সাধারণ কথা, কিন্তু প্রশ্নের বাংলা দেওয়া রয়েছে। বিকজ আমি বিশ্বাস করি প্রশ্নের বাংলা জানলেই অনেক সময় আনসার অটোমেটিক্যালি পারা যায় এবং এক্সপ্লেনেশনটা বোঝা যায় যে আসলে কী হতে পারে। ওকে, এই হচ্ছে আর্টিকেলের ব্যাপার। এবার আর্টিকেলের আমি কয়েকটি ইনস্ট্যান্ট টেস্ট, কয়েকটি সেন্টেন্স দেবো এবং তোমরা ট্রাই করো, দেখা যাক। এই হচ্ছে ইনস্ট্যান্ট টেস্ট আর্টিকেলের উপরে 1 থেকে 6 পর্যন্ত। তোমরা একটু পজ দিয়ে থামিয়ে আগে নিজের মতো চেষ্টা করবে। মনে রেখো এই প্রতিটা প্রশ্নে বিগত বছরে ইম্পর্টেন্ট পরীক্ষাগুলোতে কোথাও না কোথাও এসেছে এবং আসন্ন পরীক্ষাতেও রিপিট হতে পারে ইনশাআল্লাহ। আচ্ছা, লুইস, প্রথম নাম্বারটা আসি। লুইস 14 যখন তম উল্লেখ করা হয়, 14তম, 12তম, তম উল্লেখ করা হলে সেখানে দা দিবা। একটা সহজ সূত্র। লুইস দ্য 14 ওয়াজ আ বেনেভোলেন্ট কিং, সে একজন, লুইস 14 নামের যে রাজাটা সে খুবই দয়ালু রাজা ছিলেন, একজন রাজা। দ্যাটস আমি এ দেব। সো রাইট আনসার এ। দ্য বুক ইজ ওয়ান, ও এই তো সেই রুলটা। সো ওয়ানে পূর্বে কি আমি এ দেবো নাকি দা দেবো? ইয়েস, আমি দা দেবো। আমি একটি সূত্র দেখিয়েছিলাম তোমাদের যে দ্য বুক ইজ ওয়ান, এরপর একটা রিলেটিভ প্রোনাউন থাকবে। আসলে এখানে কিন্তু একটা জিনিস লুকানো আছে। দ্য বুক ইজ ওয়ান দ্যাট আই ওয়াজ লুকিং ফর অথবা হুইচ আই ওয়াজ লুকিং ফর, এখানে দ্যাট অথবা হুইচ, এই রিলেটিভ প্রোনাউনটা লুকোনো আছে, যদি এখানে কনজাংশনের মতো আচরণ করবে। এনিওয়ে, এইখানে ওয়ানে পূর্বে আমরা কী দেব? দা দেব। এরপর নাম্বার 3তে আসো। দ্য অনলি স্পোর্ট উই এনজয় ইজ হকি, একমাত্র খেলা হকি যেটা আমি খুব উপভোগ করি। যদি ফুটবল বলি, ক্রিকেট বলি, সেই কোনো খেলার পূর্বে বেসিক্যালি কিন্তু কোনো আর্টিকেল বসে না। দ্য ক্রিকেট নয়, দ্য ফুটবল নয়, হ্যাঁ, ফুটবল ইউ লাইক মোস্ট, ক্রিকেট ইউ লাইক মোস্ট, দ্য ক্রিকেট নয়। ওকে, সো খেলার ক্ষেত্রে আমরা অবশ্যই আর্টিকেল ইউজ করব না। এই যে এই জিনিসগুলো আসলে দেখে দেখে পড়ে পড়ে মুখস্থ করতে হয়, এখানে বোঝানো তেমন কিছু নেই। নাম্বার 4-এ আসো। নাম্বার 4 হচ্ছে মাইলস ইজ আ পপুলার ব্যান্ড ইন বাংলাদেশ। মাইল ব্যান্ড সঙ্গীত, এরকম যখন কোনো বিশেষ সঙ্গীত দলকে, জাতিগোষ্ঠী, এটা অনেকটা জাতিগোষ্ঠীর মতোই, এরকম কোনো একটি দল জাতিগোষ্ঠীকে বোঝায়, সেখানে আর্টিকেল দা হয়। ওকে, নাম্বার 5-এ আসো। লাভ ইজ সাচ আ বিউটিফুল থিং। সো লাভ, 5 নম্বরে আমরা কি দিতে পারি? ওকে, সো 5-এ আমরা বলবো অবশ্যই লাভ, ভালোবাসা, আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, সো নো আর্টিকেল। ওকে, সাচ আ বিউটিফুল থিং, এমন একটি বিষয় বোঝানোর জন্য অনির্দিষ্ট করে এ দেওয়া হয়েছে। সো এই হলো ব্যাপার। নাম্বার 6, সামওয়ান প্লিজ কল পুলিশম্যান। পুলিশম্যান মানে পুলিশ অফিসার একজনকে, পুলিশম্যান একজন পুলিশকে, কোনো একজন পুলিশকে ডাকো। সো কোনো একজন বোঝানোর জন্য সেখানে আমি এ দেব। কিন্তু যদি কোনোভাবে এই বাক্যটা বলা হতো প্লিজ কল পুলিশ টু ক্যাচ থিপ, চোরটিকে ধরার জন্য পুলিশকে ডাকো, তার মানে এটি তখন কালেকটিভ নাউন হয়ে যেত, তখন কিন্তু দা হতো। সো যখন আমি পুলিশ ম্যান বলছি, দ্যাট মিন্স পুলিশ অফিসার, ইনডিফিনিট একজন, এই জন্য আমরা অনির্দিষ্ট করে এই দিচ্ছি। ওকে, এই হলো 6টি কোয়েশ্চেন্সের রাইট আনসার। প্রতিজন যারাই ক্লাসটি করলে, যারাই টেস্ট দিয়েছো, কমেন্টে অবশ্যই জানাবে 6টির ভেতরে কয়টি রাইট আনসার হয়েছে।
প্রসঙ্গত বলি, শুধু এই ক্লাস না, এই এপিসোডের সমস্ত ক্লাসগুলো একটি প্লেলিস্টে সাজানো রয়েছে। প্লেলিস্টের নাম